লীগের মতো সে দায় সারা জবাব দিচ্ছেন, সে যুবলীগ যুবদলের না, সে ছাত্র দলের না। সো হোয়াট? ছাত্রদল হলে সমস্যা কি? যুবদলের প্রেসিডেন্ট তো বলে দেন নাই, তারেক রহমান তো বলে দেন নাই এই তুমি এটা পাথর দিয়ে নিক্ষেপ করে মানুষ মারো, বলেছে উনি? বলে নাই। উনি বলতেছে বারবার না করো না। তাহলে আপনার দায়িত্ব নেবেন না কেন? বলা প্রথমে উচিত ছিল এই ধরনের ঘটনার নিন্দা। দোসর যারা আছে তারা কিন্তু উঠে পড়ে লেগেছে। পাশাপাশি বিএনপি মুখপাত্র, স্পেশালি রয়ের এজেন্ট হিসাবে যিনি পরিচিত বা সমাদৃত বিএনপির শীর্ষ নেতা সালাউদ্দিন আহমেদ, তিনি বলছেন যে সোহাগ হত্যাকাণ্ড নিয়ে বিএনপির বিরুদ্ধে অপরাজনীতি চলছে। হত্যাকাণ্ড নিয়ে কিছু ইনফ্লুয়েন্সার বা অনুসন্ধানী সাংবাদিক তারা আসলে মিথ্যা তথ্য ছড়াচ্ছে এবং মিথ্যা তথ্যের কারণে এইগুলো ঘটতেছে। এবং এই যেই নেতাকে হত্যা করা হয়েছে এ মূলত যুবদলেরই একজন নেতা ছিল। চাঁদার জন্য হত্যা নয়, চাঁদা ভাগাভাগি নিয়েই তাকে হত্যা করা হয়েছে বা তাদের মধ্যে খুন খারাপি হয়েছে বা সমস্যাটা হয়েছে। তো এই দুইটা বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে আলোচনা করেছেন দুইজন আলোচক, ইউটিউবার নায়েব আলী, এম রহমান মাসুম ভাই। তারা আলোচনায় তুলে এনেছেন যে আমাদের আসলে কি সমস্যা এবং বিএনপি এই যে কাজগুলো হচ্ছে বিএনপি কি করলে সমাধান পাবে, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশ্লেষণ করেছেন তারা। চলুন তাদের আলোচনা শুনবো, এরপর গুরুত্বপূর্ণ কথা বলবো। আমার এই ভিডিওটা পার্টিকুলারলি লাইভটা জুলকারনায়ের স্বামী ভাইকে উদ্দেশ্য করে, একজন সাংবাদিক, অনলাইন অ্যাক্টিভিস্ট এবং সো মেনি থিংস। আমি আপনাদের প্রথমেই বলি যে আমি খুব দুঃখিত যে আপনাকে আমার হেডলাইন করতে হয়েছে, করা উচিত বলে আমি মনে করি। কেননা আমরা অনেক দিন থেকেই এগুলা দেখতেছি অনলাইনে। আপনারা অনেকেই মনে করেন যে আপনারাই সবকিছু বুঝেন এবং আপনারা 22 কোটি মানুষকে বোঝানোর ক্ষমতা রাখেন। কিন্তু আপনাদেরও লিমিটেশনস আছে, সেটাও আমরা জানি, বিকজ এজ এ হিউম্যান বিইং উই অল হ্যাভ লিমিটেশনস। বক্তব্য না দিয়ে পারলাম না, কেননা আমি বাংলাদেশে ঘুরে এসেছি মাত্র 3 দিন হয়েছে। দেখলাম আমি কমপক্ষে 4জন উপদেষ্টার সাথে আমি দেখা করে এসেছি। আমি তাদের সাথে কথা বলে এসেছি বিভিন্ন বিষয় এসে, এবং প্রত্যেকটা জায়গাতে যেখানে আমি গিয়েছি সেখানে একটাই বক্তব্য ছিল, মূর্খ, অপদার্থ, অযোগ্য রাজনীতিবিদরা যেন এবং করাপ্টেড রাজনীতিবিদরা যেন কখনোই আর বাংলাদেশের মেম্বার অফ পার্লামেন্ট না হতে পারে। এটা আমি নিশ্চয়, এবং গতকালকে বলেছি ইসি স্যার টু ইলেকশন কমিশন, প্রধান নির্বাচন কমিশনার টু আইজিপি টু whoever I met, the one message and talking point is that এই দুর্বৃত্তায়িত রাজনৈতিক ব্যবস্থা থেকে উত্তরণ এবং এই দুর্বৃত্তায়িত রাজনীতিবিদ থেকে বাংলাদেশ কিভাবে মুক্তি পেতে পারে সেটা আমি বলেছি, এবং প্রত্যেক আমার সাথে এগ্রি করেছেন দিস ওয়ার দ্যাট ওয়ে, যে আপনারা যদি সমর্থন না করেন এই বাংলাদেশকে এখান থেকে রক্ষা করা যাবে না সাধারণ মানুষ, কারণ প্রশাসন could play very pivotal role in this regard. আমি দেখেছি অনেক উপদেষ্টা বিধ্বস্ত রীতিমতো, মেন্টালি just broken down as a human being because of the brutal and unfair attacks on them, on their family members by Pinakida, Ilyas Hussainbai, so on and on. Very unfair. They are just broken down, because I can say I can read people's mind and face, and I'm better off it. No one is even near to me, trust me, so don't take me otherwise. আমি এটা বলেছি যে আমি এটা দেখেছি আপনারা এই কাজগুলো করেছেন। আজকে আমি একটা বক্তব্য এখানে দিতে চাই। প্রথমত বলো যে অনলাইন যখন আমরা শুরু করি, আমরা 2 থেকে 3 জন শুরু করেছিলাম। We started a campaign against the brutal government, like Faces government, Sheikh Hasina government. Me, Ilyas Bhai, Nayeeb Ali Bhai, we didn't even see not a single person on online that time. আমরা বিএনপির কোনো পেজ তখন দেখি নাই, এই মিডিয়া সেল বলেন আর যাই বলেন, আমরা একটা লাইভ শেয়ার করার মতো বিএনপির একটা পেজ পাই নাই তখন খুঁজে। আর এখন আপনারা মাসুদ কামালকে নিয়ে এসে বলেন রোড টু জুলাই, shame on you, shame on you, shame on you. I can remember that. তারেক রহমান সাহেবকে যখন বললো গ্রেনেড হামলায় জড়িত এবং হি ইজ আনফিট টু লিড বাংলাদেশ, আমি প্রতিবাদ করেছিলাম। মাসুদ কামালের গুন্ডারা অনলাইনে তখনকার সময় আওয়ামী লীগের গুন্ডারা আমার পেজে 3টা স্ট্রাইক করেছিল, যায় অবস্থা ছিল তখন। এগুলো মনে হয় এখন আমার, এবং আই ফিল ভেরি সরি, রিগ্রেট দ্যাট আই প্রটেস্টেড ইট, বিকজ মাসুদ কামালকে সার্টিফিকেট দিচ্ছে বিএনপির মিডিয়া সেল। shame on you, shame on you, shame on you. সো মাসুদ কামাল যতটা বক্তব্য দিয়েছেন তারেক রহমান সাহেব এবং জিয়া পরিবারকে নিয়ে, প্রত্যেকটা দিন সত্য ছিল, সেটা আপনারা প্রমাণ করেছেন, আমি করি নাই, কারণ আমি প্রতিবাদ করেছি। ওকে, লেটস মুভ অন।
দুঃখজনক হলো সত্য যে আপনার আজকে পাথর হত্যাকাণ্ড নৃশংসতা কেউ হার মানিয়েছে। এই জুলাই পরবর্তী এই বাংলাদেশে এমন নৃশংস ঘটনার সাথে যারা জড়িত তারা মানে আপনার ঘটতে পারে বাংলাদেশে, সেটাও unimaginable. But the reality is it's already taken place. আরো দুঃখজনক হলো যে এটার দায়িত্ব কেউ নিচ্ছেন না, কোনো দল নিচ্ছেন না, যদিও they have a trademark seal on them that they are the activists of particular political party like BNP. প্রশ্ন হলো বিএনপি এত বড় দলে, যুব দলে কি এই ধরনের মানুষ থাকতে পারে না? অফকোর্স থাকতে পারে, ইট ইজ পসিবল। এই ধরনের কালপিটস থাকতে পারে, যে কোন দলে থাকতে পারে, যে কোন দলে। আমি আবার বলছি, কিন্তু দ্য কোয়েশ্চেন ইজ আপনারা দায়িত্ব নেন না কেন? আওয়ামী লীগের মতো সে দায় সারা জবাব দিচ্ছেন, সে যুব দলের না, সে ছাত্র দলের না। সো হোয়াট? ছাত্র দলের হলে সমস্যা কি? যুব দলের প্রেসিডেন্ট তো বলে দেন নাই, তারেক রহমান তো বলে দেন নাই এই তুমি এটা পাথর দিয়ে নিক্ষেপ করে মানুষ মারো, বলেছে উনি? বলে নাই। উনি বলতেছে বারবার না করো না। তাহলে আপনার দায়িত্ব নেবেন না কেন? বলা প্রথমে উচিত ছিল এই ধরনের ঘটনার নিন্দা প্রতিবাদ জানান, এবং আমরা দায়িত্ব নিচ্ছি যুব দলের কর্মী এখানে জড়িত। We are trying to make it right. We are working hard to make it right or fix these problems. That is the responsibility. First of all, you accept and recognize that your activists committed this heinous crime. You don't take the responsibility. আপনি এসে বলছেন সে যুব দলের কেউ না, ছাত্র দলের কেউ না। প্রথমেই যুব দলের যিনি প্রেসিডেন্ট আপনি বলছেন। আমি বারবার বলছি, অথচ প্রত্যেক জায়গায় মার্কা মারা যুব দল এবং ছাত্র দলের কর্মী উনি। দ্য কোয়েশ্চেন ইজ, আমি আবার বলছি, এর মানে কি যুবদল, সারা যুবদল এভাবে? নো, ইটস নট। এর মানে কি বিএনপি বলেছে দিয়ে এটা করার জন্য? নো, দে ডোন্ট। তারেক রহমান সাহেব বলেছেন নো, দে ডোন্ট, হি ডাজন্ট। বেগম জিয়া বলেছেন নো। বাট দ্য প্রবলেম ইজ ইটস কমিটেড ইন দ্য নেম অফ ছাত্র দল ও যুবদল। ইউ গট টু টেক দ্য রেসপন্সিবিলিটি। দিস ইজ দ্য পলিটিক্স। আর আপনি কি বললেন? এসে ইউ ডিনাইড দ্য অ্যালিগেশনস। ও ব্যবসায়িক দ্বন্দ্ব, সামি ভাই দেখলাম একটা বলছে, শাহেদ আলম ভাই একটা বলছেন ও এটা ব্যবসায়িক দ্বন্দ্ব। মানে নিজেদের ভিতরে তো, নিজেদের ভিতরে হলে তো আরো ব্রুটাল। আপনারা কি ডু ইউ হ্যাভ কমন সেন্স? আপনারা যে বললেন যে আপনার এই কি বলে এই আপনার কি যে ব্যবসায়িক নিজেদের মধ্যে, তো যুবদল এবং ছাত্র দলের নিজেরা যদি নিজেদেরকে এভাবে নৃশংসভাবে হত্যা করতে পারে, তাহলে মানে অন্যান্য মানুষ যারা দলবিহীন যারা আছেন তাদের অবস্থা কি হবে? এটা তো আরো ব্রুটাল। কোনো কিছু না বুঝেই এসেই আপনারা উত্তর দেওয়া শুরু করলেন, যা ইচ্ছা তাই বলছেন, যা ইচ্ছা তাই করছেন। এখানে কিছু ইন্টালেকচুয়ালের ব্যাপার আছে। এজন্য আমি এটাই বলি যে রাজনীতি ইজ নট ফর এভরিওয়ান। আপনারা মনে করেন অনেকে আপনারা ইউ আন্ডারস্ট্যান্ড পলিটিক্স। নো, you have zero knowledge about politics, international, let alone international politics. যারা বড় বড় অ্যাক্টিভিস্ট, যারা সোশ্যাল মিডিয়ায় মনে করেন you are the master of everything, you are not. You don't understand even politics. এসে বললেন যে এটা আপনি জানেন আপনাদের এই পোস্টগুলা বিএনপির বিপক্ষে গেছে। এটা কি জানেন আপনারা? বিএনপির বিপক্ষে গেছে আপনাদের এই পোস্টগুলা, যুবদলের বিপক্ষে গেছে, ছাত্র দলের বিপক্ষে গেছে। যে বলছেন ও ব্যবসায়িক দ্বন্দ্ব নিজেদের ভিতরে, অর্থাৎ যুবদলকে মানে হত্যা করেছে, এটাই বলতে চাচ্ছেন আপনারা। নাইভ পোস্ট, ননসেন্স পোস্ট, রাইট? এখন আসি আমি মূল বক্তব্যে। রাজনীতি আমাদেরকে শেখাতে আসবেন না, কারণ আপনাদেরকে রাজনীতি শেখানোর ক্ষমতা আমরা রাখি আল্লাহর রহমতে। We can teach you politics hours and hours. We can, give you lessons for hours and hours and hours and hours. Yes, we can. কিন্তু আপনারা মনে করেন আপনারা সবকিছু বুঝেন। আপনাদের কার কতটুকু সীমাবদ্ধতা লেখাপড়ার দিক দিয়ে সেটা তো আমরা জানি খুব ভালো করে। কোথায় কে কি পড়ালেখা করেছেন সেটাও জানি। মিথ্যা বিভিন্ন সাংবাদিকদের, আর আমি দেশে গেছিলাম, আমি তো দেখেছি কার কি অবদান, মানুষ কাকে কি নিয়ে কিভাবে, কোন মিডিয়া আপনাকে কি বললো, কোন মিডিয়া আপনি নিয়মিত উপস্থিত হচ্ছেন, ডোন্ট কেয়ার। আপনার কুত্তা আপনাদের নাম নেয় না অনেকের, এটা আমি নিজে দেখে এসেছি। মাশাআল্লাহ আমাদের রেসপন্স মানুষ যারা দেখিয়েছে, আমি ধন্যবাদ দিই অন্তঃস্থল থেকে। বাই দ্য ওয়ে, আমি স্বামী ভাইকে উদ্দেশ্য করে আমার এই ভিডিওটা, উনি আজকে দেখলাম একটা পোস্ট শেয়ার করেছেন স্বামী ভাই। সেটা কি? এই যে আমাদের আপনার পরিবেশ উপদেষ্টা রেজওয়ানা হাসানের। আমি আবার বলছি, অনেক উপদেষ্টাকে কাজ করতে দেওয়া হয় নাই। রেকলেসলি, ইনহিউম্যানলি তাদের চরিত্র, তাদের পরিবারের উপর অ্যাটাক করেছেন আমাদের সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট, সকল্ড অ্যাক্টিভিস্ট, ইউটিউবার্স এন্ড জার্নালিস্ট ইন দ্য নেম অফ জার্নালিজম। আনবিলিভেবল। আমি নিজে দেখেছি তারা কাজ করতে পারে না, তারা ভীত সন্ত্রস্ত তাদের মান সম্মান নিয়ে, কারণ তারা কখনো ফেস করে নাই।
তারা যদি আমাকে কনসালটেন্ট হিসাবে নিয়োগ দিত, হাউ টু ট্যাকল দেম, আই ক্যান টিচ দেম ভেরি নাইস। তারপর আমি সবাইকে বলে এসেছি কিভাবে এদেরকে জবাব দিতে হবে, নাম না নিয়ে, মির্জা আব্বাসের মতো সংবাদ সম্মেলন করে নয়, অন্যভাবে এদেরকে জবাব দেওয়া যায়, কারণ এদের মিথ্যাচারের 50% মিথ্যাচার এদের প্রত্যেকটা ভিডিওতে। দ্যাট ইজ আ বটম লাইন। আজকে দেখেন সামি ভাই কি বলছেন, আজকে এই ভিডিওটা আপনারা দেখেন, মানে আপনাদেরকে কথা বলতে হবে এদেশের জন্য, কারণ এভাবে যদি সব সময় প্রপাগান্ডা, মিথ্যাচার করা হয়, মানুষের চরিত্র হনন করা হয়, হ্যারাস করা হয়, ইট ইজ আনবিলিভেবল। কারণ যাদেরকে হ্যারাস করা হচ্ছে তারা এটা অভ্যস্ত নয়, এভাবে মিথ্যাচার, এরা উত্তর দিতেও না সব অভ্যস্ত নয়। এরা সরকারে আসে নাই জোর করে, আমরা বসিয়েছি সাধারণ মানুষ। সুতরাং এদেরকে নিয়ে মিথ্যাচার এবং এদেরকে হ্যারাস করার আগে think twice before you doing anything else. Let me have a look at it. আগেই বলেছি যে আমি আপনাদেরকে আগেই বলেছি যে আমি পরিবেশের দায়িত্বে আছি। আজকে পরিবেশ দিবস, আমাকে এই নিয়ে প্রশ্ন করবে, তারপরেও আপনার প্রশ্নের উত্তরে একটা কথা বলেছি, সরকার বারবার তার অবস্থান স্পষ্ট করেছে, সেটা হচ্ছে মব জাস্টিস সরকার কোনোভাবেই বরদাস্ত করে না। এখন যে ঘটনাগুলো ঘটেছে সেগুলোর সাথে কোনো সরকার বা সরকারি দলের তো কোনো সম্পৃক্ততা নেই। যখনই মব জাস্টিস ঘটছে, অন্তত গত 3-4 মাস আপনারা দেখেছেন, যেখানেই খবর পাচ্ছি সেখানেই আমরা আসামিকে গ্রেফতার করি। এখানে দেখেন এই কথাটাই হলো মূল ইম্পর্টেন্ট। আবার শুনেন, মনোযোগ দিয়ে শুনেন উনি কি বলেছেন। মব জাস্টিস ঘটছে, অন্তত গত 3-4 মাস আপনারা দেখেছেন, যেখানেই খবর পাচ্ছি সেখানেই আমরা আসামিকে গ্রেফতার করেছি এবং কোনো আসামি আর বের হতে পারছে না। আবার শোনা দরকার। আচ্ছা, ভিডিওটা হ্যাং হয়ে গেছে। আচ্ছা, এখানে উনি বলছেন কি, এখানে কোনো সরকারি দল জড়িত না। মনে আছে? মনোযোগ দিয়ে শুনেছেন তো? আমি আসছি এই পয়েন্টটাতে। সামি ভাই কি পোস্ট করেছেন উনি দেখেন আপনি। উনি কি পোস্ট করেছেন? উনি পোস্ট করেছেন যে, আচ্ছা কোথায় গেল ওনার পোস্টটা, কোথায় গেল? উনি পোস্ট করেছেন, আমি নিজেটা আমি শেয়ার করে, যেহেতু আমি শেয়ার করে পোস্ট লিখেছিলাম, উনি কি 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 বলে পোস্টটা করেছেন আপনাদেরকে আমি দেখাই। খুবই দুর্ভাগ্যজনক যে আমরা আজকে বর্তমানে এভাবে না বুঝে যা ইচ্ছা তাই আমরা বলে বেড়াচ্ছি, এক একজন এক এক ধরনের বক্তব্য দিচ্ছি। আচ্ছা কোথায় গেল? উনি কি ডিলিট করে দিচ্ছে নাকি এখন? আচ্ছা আচ্ছা, এই যে এখানে উনি বলেছেন, দেখেন সরকার বারবার তার অবস্থান স্পষ্ট করেছে, সেটা হচ্ছে মব জাস্টিস করে না। এখন যে ঘটনাগুলি ঘটছে সেগুলোর সাথে কোন মানে সরকার বা সরকারি দলের কোন সম্পৃক্ততা নেই, এই কথাটা উনি বলেছেন এখানে। তাহলে এটা অর্থটা কি? এটার অর্থটা হলো, যেহেতু এটা এই সরকার নিরপেক্ষ, তাদের এরা বিএনপি বা আওয়ামী লীগ না, সুতরাং তাদের যে বিভিন্ন ধরনের দল থাকে, যুব দল, ছাত্র দল, ছাত্রলীগ, যুবলীগ, এই লীগ, তাঁতি লীগ, আতি লীগ, ফাতি লীগ, মেতল লীগ, এই যেগুলা থাকে তাদের এগুলা নেই, এই কথাটাই উনি বুঝিয়েছেন। অথচ দেখেন কিভাবে একটা মিসকোট এবং মিসরিপ্রেজেন্টেশন এখানে করা হচ্ছে এই ভদ্র মহিলাকে নিয়ে, যে উনি সরকারি দল, তাহলে কারা? আপনারা নিজেদেরকে এতটা বুদ্ধিমান মনে করেন আপনারা, আর আমরা বসে বসে এখানে কি মানে আঙ্গুল চুষি? লেখাপড়ার দিক দিয়ে কোন দিক দিয়ে আপনারা আমাদের চেয়ে এগিয়ে আছেন? সত্য কথা বলতে গেলে এই যে আপনি একটা পোস্টটা দিলেন সামি ভাই, ডাজ ইট মেক সেন্স? আপনার মতো ব্যক্তি এই ধরনের নাইভ এবং শিশুসুলভ পোস্ট দিতে পারে? উচিত। উনি কি এটা বলেছেন যে আমার সরকারি দল? উনি এটাই বুঝিয়েছেন যেহেতু বিএনপি বা জামায়াত অথবা আওয়ামী লীগ হলে তাদের বিভিন্ন উইংস আছে, পলিটিক্যাল উইংস, ছাত্রদল, ছাত্রলীগ, যুবলীগ, যুবদল, এই সে আমি বলেছি বারবার, শিবির, এই সেই। এই সরকারের তো কেউ নাই, উনি এটাই বুঝিয়েছেন। কিন্তু উনাকে দেখেন কিভাবে আপনি পোস্টটা করলেন। অথচ মূর্খের বাচ্চারা এখানে এসে হা হা রিয়েক্ট দিচ্ছে, হা হা কি খুশি হয়েছে। এদের গিলু থাকলে শেখ হাসিনা 18 বছর এদেরকে মানে লাতি দেয় না পাশাতে। এবং এরা এখানে যারা হা হা বুঝে না বুঝে এসে হা হা হু হু করতেছেন আপনারা, মূর্খ, এই মূর্খরাই তো আজকে বাংলাদেশের এই মানে এই সমস্যার মূল কারণ। একটা মানুষ বললো না যে এখানে তো উনি অন্য কিছু বুঝিয়েছেন। এবং আমি আপনাকে বলে রাখি, এই উপদেষ্টাদের ভিতরে সবচেয়ে ইন্টালেকচুয়াল স্মার্ট উপদেষ্টা যিনি দেশীয় এবং ইন্টারন্যাশনাল মিডিয়াকে মোকাবেলা করার ক্ষমতা রাখেন, both in ইংলিশ এন্ড বাংলা, রেজনা হাসান। উনাকে পিনাকিদা প্রথমে সুন্দরী কুটায় অনেকগুলা বিষয় এসে বলেছে। বদরুক এখন ঠান্ডা হয়ে এখন আবার উনাদের পিছনেই দৌড়াচ্ছেন, মানে পিনাকিদা, ইলিয়াস ভাইও এই কাজগুলো করেছেন। তো এই যে আপনারা এই কাজগুলো করেন, এবং শাহেদ আলম ভাইও দেখলাম নিছেন, আপনাদের আমরা আমাদের বয়সে সিনিয়র। Where is your intellectuality? Where is your knowledge? Don't misuse your knowledge whatsoever or whatever you have. This is unbelievable. মানে এখানে কি উনি ভুল বলেছে কোনো কিছু? আপনি যে এসে যেভাবে উনাকে আপনারা পোস্টার দিলেন উনাকে নিয়ে, এই চরিত্র হনন, হ্যারাসমেন্ট,
প্লিজ স্টপ রাইট নাও। আপনারা এই ইন্টারিম গভর্নমেন্টকে কাজ করতে দেন নাই, আপনারা মব সন্ত্রাস নয়, আপনারা সোশ্যাল মিডিয়া সন্ত্রাস সৃষ্টি করেছেন উনাদের বিরুদ্ধে। আমি 5 জন উপদেষ্টার সাথে দেখা করেছি, 4 থেকে 5 জনের সাথে, প্রত্যেকের চরিত্র হনন করেছেন আপনারা। ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন সাহেব উনি একটা বক্তব্য দিয়েছিলেন আওয়ামী লীগকে নিয়ে, আপনারা এমন ভাবে উঠে পড়ে লেগেছিলেন, তাকে সরালেন। সরে যাকে আনছেন হি ইজ অনেস্ট, অ্যাবসলিউটলি ফাইন, বাট যে ধরনের স্মার্টনেস এবং টাফনেস দরকার, উনি কি সেই পজিশনে আছেন? নাই। ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন থাকলে হয়তো পরিস্থিতির আলো ভালো হতো। বুঝে না বুঝে লাফ দিয়ে যা ইচ্ছা তাই বলে শুরু করলেন আপনারা। এগুলো বন্ধ হওয়া দরকার। এবং এই যে আপনারা, দিস ইজ ওয়ান কাইন্ড অফ হ্যারাসমেন্ট। একজন মহিলা, ওনাকে আপনি হ্যারাসমেন্ট করতেছেন, উনার আপনার উত্তর দেওয়ার রুচি উনার নেই। আই ওয়েল আন্ডারস্টুড দ্যাট। কিন্তু আপনারা যেভাবে শুরু করেছেন, উনি এখানে কি বল, এবং এটা যদি সাধারণ একজন মানুষ দিত আমার কোনো দুঃখ নাই, কিন্তু এই যে আপনাদের মতো মানুষ যে কাজগুলো আপনারা করেন, আপনাদেরকে বিবেক, মানে সোশ্যাল মিডিয়া, এই যে সোশ্যাল মিডিয়ার এই যে মানে আপনাদের যে একটা আপনার সোশ্যাল মিডিয়া ম্যানিয়াক চলছে আপনাদের, দিস ইজ ডেঞ্জারাস। এই সরকার বিপদগ্রস্ত হওয়ার মূল কারণ কয়েকজন মানে সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট। আপনারা মিথ্যাচার করেছেন, তাদের চরিত্র হনন করেছেন, যা ইচ্ছা তাই বলেছেন আপনারা। এই সরকার তো জোর করে আসে নাই। এই যে রেজওয়ানা হাসান, উনি কি জোর করে আসছে? আমরা নিয়ে আসছি না, আপনারা নিয়ে আসেন নাই। কাজ করতে দিবেন তো। কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম ইজ ওয়েলকাম অলওয়েজ, ডু ইট টুডে, টুমরো, এভরি ডে, এভরি মোমেন্ট। বাট এই যে আপনারা দুলকারনানি সামির ভাই এই যে একটা পোস্ট দিলেন, ডাজ ইট মেক সেন্স এট অল? ইট ডাজন্ট মেক সেন্স এট অল। দিস ইজ আনবিলিভেবল। ডোন্ট ডু ইট, লেট দেম ওয়ার্ক। আপনারা কাকে আনতে চান? ন্যূনতম রিফর্মস যদি না হয়, এদেশে আবারও ফ্যাসিজম বর করে বসবে। কেননা রাজনৈতিক দলগুলো এখনো দুর্বৃত্তায়িত হিসাবেই আছে, এদের মধ্যে নিজেদের মধ্যে কোনো ধরনের রিফর্মস হয় নাই। আমি আমার চেয়ে জাতীয়তাবাদী কি আপনি বেশি? নো, অফকোর্স নট। আপনারা যে ধরনের কাজ করেছেন, আমি এখনো তার বিএনপির বিরুদ্ধে কোনো 1 মিলিয়ন মানে 1% কখনো করি নাই। তো আপনারা যে এগুলা করেন, এগুলা বন্ধ করেন। আপনারা মানুষ আপনাদের দিকে অনেক সময় আপনাদের বড় বড় আইডি, যদিও আমাদের চেয়ে বড় আইডি ছিল না কখনোই, আমাদের এখন সবগুলা আওয়ামী ফ্যাসিস্টরা খেয়েছে, এই জন্যই আপনাদের। তো আপনারা খেয়াল করে দিতে হবে, মিথ্যাচারের সীমা থাকা দরকার, এবং মিসইনফরমেশন, মিসলিডিং পোস্টের সীমা থাকা দরকার। I request you to understand that and apologize to her. She didn't mean that. How do you know that? উনি বলছেন সরকারি দল, উনাদের তো কোনো সরকারি দল নেই। উনি বুঝাচ্ছেন যে আমাদের তো কোনো সরকারি দল নেই, মানে আমরা তো নিরপেক্ষ, আমাদের তো কোনো দল নেই। এটাকে আপনি কিভাবে বললেন? ও সরকারি দল কারা? এনসিপি। এই ধরনের নাইভ, ফুলিশ, সুটলুকি, নিম্ন শ্রেণীর পোস্ট আপনার সাথে যায় না সামি ভাই। প্লিজ মেক ইউরসেলফ কারেক্ট, ওকে? ফিক্স দিস প্রবলেম ফর নেক্সট টাইম, টু বি অনেস্ট। আপনারা এই কাজগুলো করে যাচ্ছেন, আমি সরি, আমি বলতে বাধ্য হলাম। এবং আমি আবার বলছি, রেজওয়ানা হাসানের মতো স্মার্ট ইন্টেলেকচুয়াল, আপনি দেখেছেন আপনাদের মতো সাংবাদিকরা 2টা প্রশ্ন করতে আর মানে উত্তর দিতে পারবেন না উনি যদি চায়, কিন্তু উনি আপনাদের জায়গাতে আসতে পারবে না। The problem is right there, right? উনি এতটা ইন্টেলেকচুয়াল, উনি গ্লোবাল স্টেজে বাংলাদেশের না পৃথিবীর যে কোনো সাংবাদিকের প্রশ্ন নিয়ে উত্তর দেওয়ার ক্ষমতা রাখে। এই ইন্টারিম গভর্নমেন্টে 2-1 মানুষ আছে, she is one of them. So please don't destroy her. There are many advisors been destroyed by you guys, and I have witnessed that. I met them and I saw and I read their faces. It's just dangerous. কাজ করতে আপনারা দিবেন না। আপনারা কি কালকে এই সরকারকে পরিবর্তন করতে পারবেন না? এরা তো 6-7 মাস থাকবে। কনস্ট্রাকটিভ তাদের ফেল, ও দে হ্যাভ, vast amount of failures. They have failures. Just talk about that. Raise this issue, address those areas. But unnecessary পোস্টগুলা দিয়ে এদেরকে ধ্বংস করবেন না প্লিজ। আপনাদের তো কোনো মানে অ্যাকাউন্টেবিলিটি নাই, বিকজ আপনারা দেশে যাবেনও না কখনো, আর মনে হচ্ছে যা ইচ্ছা তাই করে বেড়ালাম, যখন ইচ্ছা তাই বলবেন আপনারা। ডু নট ডু দ্যাট। আপনাদের দেশের প্রতি সত্যিকার অর্থেই কতটুকু রেসপন্সিবিলিটি এবং মায়া আছে সেটা আমি খুব ভালো করে জানি, আর কেউ জানুক আর না জানুক। I am রহমান মাসুম knows very well, better than anyone else. আপনাদের কোনো দায়িত্ব নাই, যা ইচ্ছা তাই করে বেড়ালেন। আমি সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট, আই এম দ্য বিগেস্ট পার্সন অন সোশ্যাল মিডিয়া। প্লিজ স্টপ ইট। Be responsible, be human, be respected when you post something. That's my request to all of you, ladies and gentlemen. But particularly you, because this is unacceptable. আমি তো বললাম, তারা যদি আমাকে তাদের কনসালটেন্ট হিসাবে ফেস মিডিয়া মানে সোশ্যাল মিডিয়া মানে ফেস করার জন্য কনসালটেন্ট নিত, 24 আওয়ার বার্কিং করলো, একজন উপদেষ্টা কিছু যে একটা পশম কিছু হতো না। They don't know how to face you, how to tackle your posts and stuff like that, because there are many misinformation. একজন বলছেন আসিফ নজরুল 1000 কোটি টাকা নাকি পাচার করেছে নিউ ইয়র্ক। Where is 1000 crore? Where? Is that possible? Do you have any evidence? You don't. But you said that. You damaged him.
You know, you talked about his personal life, family life. This is insane. It is a time, high time, got to be stopped. And you should stop it right now. You had better to stop it right now. You know, that's my request to all of you, ladies and gentlemen. Because this is naivety. Unacceptable. এবং উনাদের মতো মানুষ যদি এই কাজ করে তাহলে বাকিগুলো কোথায় যাবে? That's it. আমি এটা দেখেছি আমি, এবং উনি জানে এটা কি বলেছে, তারপরে উনি এই পোস্টটা দিয়েছে। কি জানে না জানি না, কারণ ওনাদের লেখাপড়ার মাত্রাটা তেমন না, টু বি অনেস্ট। মনে রাখবেন, প্রাতিষ্ঠানিক শিক্ষা ইজ ভেরি ইম্পর্টেন্ট। ওই ইউটিউব দেখার বই পড়ে দিয়ে একটা, you cannot be journalist, you cannot be this or that. You need institutional education and serious education. That is the bottom line. Have a blessed, ladies and gentlemen. Don't take me otherwise, because here's the stuff. These are our people. We brought them in there, right? We placed them in these positions. They have to work. We're not going to change them overnight or tomorrow morning. They have to be there for next 6 and 7 months or 8 months, maybe more on. They have to work. Let them work. Okay? If you see some mistakes, catch it up and criticize it, bring it to the light, and we are here. People will listen to you and there. But don't post anything which is... যে যেখানেই আছেন, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের আলোচনায়। দর্শক, আপনারা নিশ্চয়ই ইতোমধ্যেই জেনেছেন, মিডফোর্ডে চাঁদ মিয়া ওরফে সোহাগ নামে একজন ব্যবসায়ীকে বিবস্ত্র করে, উলঙ্গ করে, পাথর ছুঁড়ে তাকে নৃশংসভাবে হত্যা করে তার লাশের উপরে নৃত্য করেছে দুজন যুবদল নেতা মবিন এবং রবিন। ঠিক যেভাবে 2006 সালের 28শে অক্টোবর ছাত্রলীগ লগি বৈঠা দিয়ে ছাত্র শিবিরের 7-8 জন নেতাকে পিটিয়ে হত্যা করে নৃত্য করেছিল, ঠিক আমরা যেন 2006 সালের 28শে অক্টোবরের ছাত্রলীগের সেই লগি বৈঠার তাণ্ডব নতুন করে দেখলাম। আমরা 2006 সালের 28শে অক্টোবরের পুনরাবৃত্তি আমরা মিডফোর্ডে দেখলাম। তো আপনারা জানেন যে এই ঘটনাটি ঘটেছে মিডিয়ায় আসার 2 দিন আগে, কিন্তু দুঃখজনক হলেও সত্য যে 2 দিন পার হওয়ার পরেও বাংলাদেশের কোনো মিডিয়া এটি নিয়ে রিপোর্ট করে নাই। যখন সোশ্যাল মিডিয়ায় আমরা এটা নিয়ে লেখালেখি কথা বলা শুরু করলাম, তখন বাংলাদেশের মিডিয়াগুলির ঘুম ভাঙল, তারাও এটি নিয়ে নিউজ করা শুরু করলো, এবং আস্তে আস্তে এই ঘটনাটি বাংলাদেশের টক অব দ্য নিউজ বা টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয়ে গেল। তখন বিএনপি পড়ল বেকায়দায়, কারণ এই ঘটনাটি বিএনপিকে বেশ বেকায়দায় ফেলেছে। এখন এই বেকায়দা থেকে বিএনপি কিভাবে উদ্ধার পেতে পারে? তো বিএনপিকে এই রাজনৈতিক একটা বাজে পরিস্থিতি থেকে, এই বেকায়দা অবস্থা থেকে বিএনপিকে বাঁচানোর জন্য সোশ্যাল মিডিয়াতে বিএনপির লেসপেন্সার বা বিএনপির দোসর যারা আছে তারা কিন্তু উঠে পড়ে লেগেছে। পাশাপাশি বিএনপির মুখপাত্র, স্পেশালি রয়ের এজেন্ট হিসাবে যিনি পরিচিত বা সমাদৃত বিএনপির শীর্ষ নেতা সালাউদ্দিন আহমেদ, তিনি বলছেন যে সোহাগ হত্যাকাণ্ড নিয়ে বিএনপির বিরুদ্ধে অপরাজনীতি চলছে। তো যাই হোক, আপনারা জানেন যে এই ঘটনায় জড়িত বিএনপির 4 জন নেতা, বিএনপির নেতা বলা ঠিক হবে না, যুব দলের নেতা 4 জনকে বহিষ্কার করা হয়েছে। তো এই 4 জনের মধ্যে রবিন এবং মবিনকে গ্রেফতার করা হয়েছে। তো যে 4 জনকে বহিষ্কার করা হয়েছে তাদের একজন কিন্তু ঢাকা মহানগর দক্ষিণের যুব দলের যুগ্ম সাধারণ সম্পাদক। আপনি চিন্তা করুন যে যুব দলের এত বড় পদে থাকা একজন ব্যক্তি এই ঘটনার সাথে জড়িত। এরপরেও বিএনপি বলছে যে এই হত্যাকাণ্ড নিয়ে বিএনপির বিরুদ্ধে অপরাজনীতি চলছে, বিএনপি এর দায় নিতে চায় না। আচ্ছা বলুন তো, এত বড় একজন নেতা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার পরেও বিএনপি এর দায় নিতে নারাজ। তো যাই হোক, এই যে বিএনপির লেসপেন্সার বা দোসর যারা বিএনপিকে এই বেকায়দা অবস্থা থেকে বাঁচানোর চেষ্টা করছে, তাদের মধ্যে একজন হচ্ছেন নিউ ইয়র্ক প্রবাসী তথাকথিত সাংবাদিক শাহেদ আলম, যাকে আপনারা বিরিয়ানি আলম এবং ইসকন আলম নামেই চিনেন। আমিও তাকে একটা লকব দিয়েছি, বীরশ্রেষ্ঠ সুবিধাবাদিক। অর্থাৎ তিনি এমন একজন সুবিধাবাদিক, তিনি আসলে সাংবাদিক না, সুবিধাবাদিক।
যেদিকে বৃষ্টি পড়ে সেদিকেই তিনি ছাতা ধরেন, এটাই হচ্ছে ওনার স্বভাব। তো আরেকজন লিখেছেন আমাদের জুলকারনাইন শায়ের ভাই, তো তারা বিএনপিকে এই বেকায়দা অবস্থা থেকে বাঁচানোর চেষ্টা করতেছে। কিভাবে? যে সোহাগকে ব্যবসায়ী হিসাবে হত্যা করা হয়েছে মর্মে মিডিয়ায় নিউজ হচ্ছে এবং আমরাও কথা বলছি, বিএনপির এই লেসপেন্সারেরা সেটিকে এইভাবে উপস্থাপন করতে চাচ্ছে যে 2024 সালের সম্ভবত ডিসেম্বরে ঢাকা মহানগরের কোনো একটা প্রোগ্রামের স্টেজে তাকে বিএনপির নেতাদের পিছনে দাঁড়ানো অবস্থায় দেখা যাচ্ছে। তার মানে তারা প্রমাণ করার চেষ্টা করছেন যে তিনি বিএনপির একজন কর্মী। সো হোয়াট? আপনারা বলেন, তিনি বিএনপির কর্মী, সো হোয়াট? মানে তার মানে তারা বোঝাতে চাচ্ছে যে সোহাগ বিএনপির কর্মী, তাকে কেন বিএনপির কর্মী হিসাবে উপস্থাপন করা হচ্ছে না, তাকে কেন ব্যবসায়ী হিসাবে উপস্থাপন করা হচ্ছে। অর্থাৎ তারা বোঝাতে চাচ্ছে যে তার কাছে চাঁদা চাওয়া হয়েছিল যুবদলের পক্ষ থেকে, কিন্তু তিনি চাঁদা দেন নাই বলেই তাকে এভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। আসলে বিষয়টা এরকম না, তারা এটাই বোঝানোর চেষ্টা করছেন। তারা বোঝানোর চেষ্টা করছেন যে যুবদলের অভ্যন্তরীণ কোন্দলে, অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে সোহাগকে হত্যা করা হয়েছে। এখন আমাকে বলেন যে ধরে নিলেন যে আসলে তার কাছে চাঁদা চেয়েছে যুবদল, কিন্তু চাঁদা না দেওয়ার কারণে তাকে হত্যা করা হয়েছে, এরকম কোনো ঘটনা ঘটে নাই, অভ্যন্তরীণ কোন্দলেই তাকে হত্যা করা হলো। তো তারা এইটা সামনে এনে, এই ন্যারেটিভ সামনে এনে বিএনপিকে কিভাবে বাঁচাবে? এই ন্যারেটিভ যদি সামনে আনে তাহলে কি বিএনপি এই রাজনৈতিক বাজে অবস্থা থেকে মুক্তি পাবে? বিএনপি এই বেকায়দা থেকে মুক্তি পাবে? আমাকে বলেন, তারা কি বোঝাতে চাচ্ছে? খুন তো খুনি, তাই না? তাকে যে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, তিনি ব্যবসায়ী হন আর বিএনপির কর্মী হন, ইট ডাজন্ট ম্যাটার। তাকে যে নৃশংসভাবে হত্যা করা হয়েছে এটা তো দিবালোকের মতো পরিষ্কার। তাকে ব্যবসায়ী হিসাবেই হত্যা করুক বা অভ্যন্তরীণ কোন্দলে যুবদলের কর্মী বা বিএনপির কর্মী হিসাবে হত্যা করুক, যেভাবেই করুক, যুবদলের নেতারাই তো তাকে হত্যা করেছে, এটি তো দিবালোকের মতো পরিষ্কার। তাহলে তারা এই ন্যারেটিভ সামনে এনে বিএনপিকে কিভাবে বাঁচানোর চেষ্টা করছে? আমি যেটা বুঝি, তারা বাঁচানোর চেষ্টা করছে যে চাঁদ মিয়া ওরফে সোহাগ তিনি বিএনপির কর্মী, অতএব বিএনপির কর্মীকে আমরা বিবস্ত্র করেই হত্যা করি, পাথর ছুঁড়েই হত্যা করি, আর গুলি করেই হত্যা করি, আর কুপিয়ে হত্যা করি, আর পিটিয়ে হত্যা করি, আর আদর করি, আর সোহাগ করি, দল থেকে বহিষ্কার করি, দলে ভালো পদে পদায়ন করি, এটা একান্তই বিএনপির ব্যক্তিগত ব্যাপার, তোমরা বলার কে? অথচ দেখেন এরাই কিন্তু বড় বড় বুলিয়া ওড়ায় যে বিএনপি বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল, বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, হ্যাঁ, এরকম নানান বুলি কিন্তু তারা ওড়ায়। অথচ তারা এই ন্যারেটিভ সামনে এনে আমাদের মত প্রকাশের স্বাধীনতাকে খর্ব করার চেষ্টা করছে, আমাদের মুখ বন্ধ করার চেষ্টা করছে। মানে ওনারা দল করেন, ওনাদের দলে যারা আছেন তাদেরকে মারবে, ধরবে, সোহাগ করবে, আদর করবে, এটা ওনাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার, আমরা কোনো কথা বলতে পারবো না। অথচ ওনারাই কিন্তু আমাদেরকে গণতন্ত্রের সবক দেন। বোঝার চেষ্টা করেন, ওনারা এই ন্যারেটিভ সামনে এনে বিএনপিকে বাঁচানোর চেষ্টা করতেছে, কিন্তু এই ন্যারেটিভ সামনে এনে বিএনপিকে তারা আরও বেকায়দায় ফেলছেন। কিভাবে? উত্তরটা দেই। যদি তিনি বিএনপির কর্মী হন, আসলে ছবিতে যা দেখা যাচ্ছে তিনি বিএনপির কর্মী, তো একজন বিএনপির কর্মী যদি বিএনপির নেতার হাতেই এইভাবে নৃশংসভাবে হত্যার শিকার হতে পারে, তাহলে বাংলাদেশের সাধারণ নাগরিকের কি অবস্থা হবে আপনি চিন্তা করেন। বিএনপির একজন কর্মীকে তারা যদি এভাবে হত্যা করতে পারে, তাহলে বাংলাদেশের সাধারণ নাগরিক বা অন্য বিএনপির প্রতিপক্ষ রাজনৈতিক দলের নেতাকর্মী যারা আছে তাদেরকে কিভাবে হত্যা করবে, আপনি আপনার বিবেকের কাছে প্রশ্ন করেন, উত্তর পেয়ে যাবেন। কি উত্তরটা সঠিক হয়েছে কি না আপনারা কমেন্টে জানাতে পারেন, আপনারাও আপনাদের মতামত ব্যক্ত করতে পারেন। চিন্তা করুন, আপনি বিএনপি করেন বলেই বিএনপির নেতারা আপনাকে এভাবে খেয়ে ফেলবে। আবার এইটা নিয়ে আমরা যারা কথা বলছি, আমরা যারা লেখালেখি করছি, বিএনপির কর্মী সমর্থকেরা
আমাদেরকে এসে অ্যাটাক করছে, মানে নানান যেটা ট্যাগ লাগিয়ে থাকে, জামাত, রাজাকার, গুপ্ত সংগঠন, তারপরে রক্কাটার দল, এরকম নানান কথাবার্তা লিখছে। তারপরে আমাকে নাকি তারা জ্ঞানী মানুষ মনে করত, আমার জ্ঞান লোপ পেয়েছে, ইত্যাদি ইত্যাদি। তারপরে আমি প্রোপাগান্ডা ছড়াচ্ছি, আমি নাকি গুজববাজ, ইত্যাদি ইত্যাদি। কথা হলো যে আপনারা মানে এই যে আমার বিরুদ্ধে এই কথাগুলো লিখছেন, কেন লিখছেন? আমি তো মিডিয়ার তথ্য নিয়েই লিখছি, মিডিয়ার তথ্য নিয়েই বলছি, তাই না? তো যে মিডিয়াগুলি এটা প্রচার করছে সেই মিডিয়াকে গিয়ে ধরেন, আমাকে ধরছেন কেন? ও আমি মোল্লা মুন্সি মানুষ, আমার কি ক্ষমতা আছে, আমি নরম মানুষ, তাই না? বিএনপি আসলে শক্তের ভক্ত, নরমের জম। দেখেন না ইশরাক কয়েকদিন আগে কি বলছে, যে তারা নাকি এই সরকারের পতন ঘটাবে 10 মিনিটও লাগবে না, পতন ঘটাতে 10 মিনিটও লাগবে না। অথচ গত 17 বছর তারা তাদের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মানে বাড়ির সামনে থেকে একটা বালির ট্রাকও সরাতে পারে নাই, অথচ বড় বড় বুলিয়া ওড়ায়। আবার এ সমস্ত কথার জবাবে তারা লিখে যে জামায়াতও তো তাদের মগবাজারের কি বলে অফিসের সামনের সামান্য 250 গ্রামের তালা ভাঙতে পারে নাই। কথা হলো যে জামাত এরকম বড় বড় বুলিয়া ওড়াচ্ছে না। হ্যাঁ, জামাত তো ভীত কাপুরুষের দল, আপনারা তো অনেক মানে সাহসের দল, তাই না? তো তাহলে বালির ট্রাকটা সরাতে পারলেন না কেন? সামান্য একটা বালির ট্রাক 15 বছরে সরাতে ব্যর্থ আপনারা, সেই আপনারা এখন বুলিয়া ওড়ান। মানে আওয়ামী লীগ ছিল শক্ত, এই জন্য কিছুই করতে পারেন না, তাদের ভক্ত ছিলেন। এখন ইউনূস সরকার নরম, তাই ইউনূস সরকারের জম হয়ে গিয়েছেন, এই তো। তো যাই হোক, এখন শেষে যে কথাটি বলে শেষ করতে চাই, কয়েকদিন আগে আপনারা তাদের আলোচনা শুনেছেন, আসলে বুঝতে পেরেছেন যে আসলে এই ইনফ্লুয়েন্সার যারা জুলকারনাইন সাইম আছেন, যারা এই যে বিশেষ করে এই গ্রুপের আছেন, তারা মূলত আসলে এই কিছু সময় ধরে মিথ্যা তথ্য ছড়াচ্ছে। পাশাপাশি সুন্দর বিশ্লেষণ আলোচনা করেছেন নায়েব আলী ভাই, যে আসলে যুবদল নেতা তাকে হত্যা যে করা হয়েছে, তিনি বিএনপির একজন নেতা ছিলেন, কর্মী ছিলেন। অর্থাৎ আমাদের যারা বলেছি যে চাঁদার জন্য তাকে হত্যা করা হয়েছে, চাঁদা বলতে তাকে চাঁদা চায় না এমন না, তারা চাঁদাটা ভাগাভাগি নিয়ে সমস্যা হয়েছে। অর্থাৎ তার কাছে টাকা চেয়েছিল, সেও একজন ব্যবসায়ী, তার চাইতে বড় নেতা ছিল, তারা চাঁদা চেয়েছে, সেই চাঁদা দেয় নাই, এই কারণে মূলত তাকে হত্যা করা হয়েছে। তো এই হচ্ছে আসলে বাস্তব চিত্র। এই হত্যাকাণ্ড মূলত যে কারণে ঘটেছে, আমি মনে করি এটা ঘটিয়েছে ঠিক আছে, কিন্তু এটা এতটা ভাইরাল হয়েছে, এই ভাইরালের পিছনে একটা ষড়যন্ত্র থাকতে পারবে। আর ষড়যন্ত্র থাক বা না থাক, বিএনপি অবশ্যই তাদের চাঁদাবাজ নিয়ন্ত্রণ করতে হবে। নিয়ন্ত্রণ না করতে পারলে তাদের আরও বড় ক্ষতি সামনে হয়তো বা হওয়ার সম্ভাবনা রয়েছে।